অন্য কোনো অবজেক্টিভ বা অন্য কোনো উদ্দেশ্য যেন না আসে। ঠিক আছে, ধরো একটা প্যারার ভিতরে লেখা হলো যে দ্য সলিউশন অফ দ্যাট প্রবলেম। তো আমার ওই প্যারাটা কী করেছে, কোনো একটা প্রবলেমের সলিউশন করে দিচ্ছে। তুমি যখন সামারাইজ করবো ওর ভিতরে যেন সলিউশনই থাকে, ওটা যেন আবার প্রবলেমকে ইন্ডিকেট না করে। তাহলে তোমাকে কী করতে হবে, ওভাবে করে সামারাইজ করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে 6 নাম্বার, বি কনসাইজ। কনসাইজ মানে হচ্ছে কি ছোট, কনসাইজ মানে বড় না। কনসাইজ মানে কি, কিছু কিছু শব্দ আছে যেমন কনসাইজ, প্রিসাইজ, এগুলো মানে হচ্ছে কি ছোট। তাহলে ছোট করে সামারি করতে হবে। তুমি সামারি লেখার সময় কোনোভাবে বড় করে সামারি লেখা যাবে না। তাহলে আমরা যখন কোনো একটা রিডিং টেস্টে সামারি করব, এটাকে ছোট করে সামারি করার চেষ্টা করব, বড় করে কোনোভাবেই সামারি করা যাবে না। আচ্ছা, এবং সামারি করার পরে 7 নম্বরে লাস্ট ওয়ান থাকবে হচ্ছে গিয়ে রিভিউ অ্যান্ড রিফাইন্ড। রিভিউ অ্যান্ড রিফাইন। তাহলে সামারি করার প্রসেসটা মধ্যে আমরা কি কি ফলো করব, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি ইফেক্টিভ সামারি করতে চাই তাহলে আমাকে রিড থরলি, বিস্তারিত পড়তে হবে, ডিটেলস পড়তে হবে, আমাকে বাদ দেওয়া যাবে না। যেমন আমরা যখন স্কিমিং করি, স্ক্যানিং করি, স্ক্যানিং তো করি একটা নির্দিষ্ট তথ্য খুঁজি, চোখ বুলিয়ে বুলিয়ে একটা নির্দিষ্ট তথ্য খুঁজি। স্কিমিং যখন করি তখন আমরা কি করি, ভাষা পড়ে যাই, এবং ভাষা পড়ার সময় সব পড়ি না, কিছু কিছু জিনিস বাদ দিয়ে পড়ি। যেমন ইন্ট্রোডাকশন লাইন পড়ি, শেষ লাইন পড়ি, হ্যাঁ, তারপরে কিওয়ার্ডগুলোকে আমরা পড়ি, তখন আমরা স্কিমিং করি। আর যখন আমরা প্রিভিউ করি, ওই স্কিমিং দিয়ে আমরা ওভারঅল পুরোটাকে একটা প্রিভিউ করার চেষ্টা করি, এবং প্রিভিউর ভিতরে ইমেজ থাকে, প্রিভিউর ভিতরে হচ্ছে বোল্ড ইতালিক লেখা থাকে। স্কিমিংয়ের সময় এগুলো অনেক সময় থাকে না। ইমেজ মানে স্কিমিং করার সময় আমরা ইমেজ স্কিমিং করি না, আমরা স্কিমিং করার সময় বেশিরভাগ ক্ষেত্রে কী করি, টেক্সটগুলোকে স্কিমিং করি। প্রিভিউতে আমরা ইমেজকে নিয়ে চিন্তা করতে পারি, কনসিডারেশনে আনতে পারি, কিন্তু স্কিমিংয়ে আমরা মোটেও কী করতে পারি না, ইমেজকে কনসিডারেশনে আনি না। ঠিক আছে, তাহলে আমাকে ওইখানে অন দ্য আদার হ্যান্ড আই হ্যাভ টু রিড থরলি অন ইফ আই ওয়ান্ট টু সামারাইজ, আমি যদি সামারাইজ করতে চাই। নাম্বার 2 হচ্ছে কি, আইডেন্টিফাই দ্য মেইন পয়েন্ট বা মেইন আইডিয়াটাকে খুঁজে বের করা, যে এই প্যারার মূল উদ্দেশ্য কী বলতে চেয়েছে, সেটাকে খুঁজে বের করে মেইন পয়েন্টটাকে খুঁজে বের করা। তারপর হচ্ছে কি হাইলাইট দ্য কি ডিটেল। তুমি যখন সামারি লিখবা তখন সামারি লেখার সময় তোমার এই টেক্সট থেকে 2-1টা ওয়ার্ড নিতে হবে। তাহলে কোন ওয়ার্ডগুলোকে নিবা, যেই ওয়ার্ডগুলো এই প্যারাগ্রাফকে রিপ্রেজেন্ট করেছে, এই প্যারাগ্রাফের মৌলিক তথ্যগুলোকে প্রকাশ করেছে, তুমি সেটাকেই নিবা। তারপরে কি হতে পারে, প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ আমি বলেছি যে প্যারাফ্রেজ হচ্ছে গিয়ে মানে একই কথাকে অর্থ ঠিক রেখে ভিন্নভাবে প্রকাশ করার নামই হচ্ছে প্যারাফ্রেজিং করা। ঠিক আছে, এরপরে এসটি অবজেক্টিভ, এটার মতোই মেইন পয়েন্ট আর অবজেক্টিভ একই রকম। আর তারপরে হচ্ছে গিয়ে বি কনসাইজ বা প্রিসাইজ। তুমি লেখার সময় এটাকে ধরো প্যারাগ্রাফ থেকে একটা সামারি বের করবা, এখন তুমি কি ওইটা প্যারাগ্রাফের সমানে লিখবা না, তাহলে ওটাকে 2 থেকে 3 লাইন সর্বোচ্চ, 1 লাইনে লিখতে পারলে আলো ভালো। 1 লাইনে লিখতে পারলে সেটা মেইন আইডিয়া লেখা হয়। তুমি যদি 1 লাইন থেকে আবার এটাকে সামারিও করা হয়, আবার তুমি যদি 1 লাইন থেকে 2 লাইন বা 3 লাইনেও চাইলে সামারি করতে পারো। এবং সবার লাস্টে সামারি করার পরে তুমি আবার চেক করবে যে তুমি যে সামারি করেছো এটাকে ঠিক আছে কি না ভুল আছে। ঠিক আছে, আচ্ছা, তোমার রিডিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল হচ্ছে প্যারাফ্রেজিং স্কিল। কি স্কিল? প্যারাফ্রেজিং স্কিল। আর যারা আইএলটিএস প্রিপারেশন নিবা তাদের জন্য তো এইটা ছাড়া তুমি অ্যাডভান্স কোয়েশ্চেনের অ্যান্সার করতেই পারবে না। যারা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন করবা, আমি কি বলেছিলাম, আইএলটিএসে রিডিং টেক্সটের ক্ষেত্রে বা লিসনিং টেস্টের ক্ষেত্রে 40টার ভিতরে 20টা থাকবে ইজি, যা তুমি কেমব্রিজ প্র্যাকটিস করলেই হয়ে যাবে। 10টা থাকবে সেমি ক্রিটিক্যাল, শুধু কেমব্রিজ প্র্যাকটিসের বিষয় না, সেখানে বুদ্ধিমত্তাও কাজে লাগাইতে হবে। 10টা থাকবে পুরো ক্রিটিক্যাল, সেখানে কি করতে হবে, শুধুমাত্র প্র্যাকটিস আর ট্যাকটিস দিয়ে কাজ হবে না, মানে প্র্যাকটিস আর টেকনিক দিয়ে কাজ হবে না। ওই 10টা অ্যান্সার করতে গেলে তোমাকে ভালো ইংরেজি জানতে হবে, তার মানে তোমাকে ভালো ভোকাবুলারি জানতে হবে, ভালো ফ্রেজ জানতে হবে, ভালো গ্রামার জানতে হবে, তাহলে তুমি সেই 10টার অ্যান্সার করতে পারবা। নর্মালি আমরা যদি অ্যাকর্ডিং টু আইএলটিএস আমরা যদি চিন্তা করি, তাহলে ধরো 40-এ যদি 9 হয় তাহলে 20-এ কত হয়? 4.5। 40-এ যদি 9 স্কোর হয় তাহলে 20-এ কত স্কোর হবে?
4.5। আচ্ছা ওকে, তোমার এই 25 থেকে 26-এ হয় হচ্ছে 6, 28-এ হয় হচ্ছে 6.5, আর 30-এ হয় হচ্ছে 7, 30-এ হয় 7। তাহলে আউট অফ 40 তোমাকে যদি 30 পেতে হয়, তাহলে তো তুমি কি শুধুমাত্র ইজি বা শুধু কেমব্রিজ জেনারেল প্র্যাকটিস করে গেলে হবে? এটার সাথে তোমার টেকনিক জানতে হবে, যা আমরা এই যে এই 10টা ইউনিটের মাধ্যমে শিখেছি অনেকটাই। আবার এটার মাধ্যমে তোমার কি বলে, যদি তুমি 7-এর বেশি পেতে চাও তাহলে তোমার আসলেই লিটারালি ইংরেজিতে ভালো হইতে হবে। মানে তোমার প্রচুর ভোকাবুলারি জানা থাকা লাগবে, তোমার প্রচুর ফ্রেজ জানা থাকা লাগবে, তোমার সিনোনিম সেন্টোনিম জানা থাকা লাগবে, এবং তোমার কি বলে সেন্টেন্স প্যাটার্নগুলো সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। তা না হলে ওই টেকনিক তোমার উপরে কোনো হেল্প আসবে না। টেকনিক হচ্ছে 0 থেকে 30 পর্যন্ত অ্যাপ্লিকেবল, এরপর আর টেকনিকের বিষয় নাই। 30-এর পরে যখন তুমি স্কোর পেতে যাবা তখন আর টেকনিকের বিষয় নাই, তখন তোমার টেকনিকের সাথে জ্ঞান জড়িত। যদি টেকনিক দিয়ে যদি সবাই 7 পাইতো, তাহলে বর্তমানে বাংলাদেশে যত স্টুডেন্ট আইএস কোর্স করতেছে সবাই 7 চলে পাইতো। কারণ আইএস কোর্সে কী করানো হয়? টেকনিকটাই শেখানো হয়। তাহলে টেকনিক শিখে সে আইএসে কী পেয়ে যেত, সে প্রত্যেকটা ছাত্র আইএসে 7 পেয়ে যেত, কিন্তু পায় না। ইভেন টেকনিকই বুঝতে পারে না। টেকনিক বুঝতে পারে না বিধায় রেগুলার কোর্সে বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে, আমরাও রেগুলার কোর্স চালু করতেছি। পাশের ইউনিটটা যদি কনফার্ম হয়ে গেছে সম্ভবত, ওটাতে আমরা রেগুলার কোর্স চালু করতেছি, মানে আইএস রেগুলার 2 মাস বা 3 মাসে যে কোর্সটা আছে এটা চালু করছি। তো যদি মানে আইএস রেগুলারে দেখবা যে ভর্তি হয়েছে একটা ব্যাচে 40 জন, 15 দিন পরে যা দেখবা যে ওটা হয়ে গেছে 20 জন, তারও 15 দিন পরে বা তারও 1 সপ্তাহ পরে যা দেখবা ওইটা ওই ব্যাচ মাত্র 10 জন নিয়ে টিচার রান করতেছে। কেন? টিচারের ওখানে কী শেখাচ্ছে? টেকনিকই শেখাচ্ছে, কিন্তু সেই টেকনিকগুলো বোঝার ক্ষমতা ওই ছাত্রদের তৈরি হয়নি ইংরেজির জ্ঞানের অভাবের কারণে। আমি বুঝতে পেরেছি ওই টেকনিকগুলো বোঝার ক্ষমতা কেন তৈরি হয়নি? ওই ইংরেজির জ্ঞানের কারণে। এই কারণে আসলে ওই ইংলিশ নলেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং ইংলিশ নলেজটা শেখার জন্য একটা স্টুডেন্টের আমার কাছে মনে হয় যে 6 মাস এনাফ টাইম, যেহেতু আমরা বেসিক থেকে শুরু করেছি। এখন বলতে পারো যে স্যার বেসিকের অংশে কি আমরা সব কাভার করতে পেরেছি? হ্যাঁ, সব কাভার তো করা সম্ভব না, কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমরা যা করেছি তোমরা কি সব কাভার করতে পেরেছো? কোশ্চেন হচ্ছে এখানে, আমরা তোমাদেরকে যা করিয়েছি তুমি কি সব কাভার করতে পেরেছো? করতে পারলে তোমার স্কিল ডেভেলপ হয়েছে, না করতে পারলে হয়নি। তাহলে শুধু আমরা করায় দেওয়ার ব্যাপার না, তোমরা নিজেরাও একটা করার ব্যাপার থাকবে। ঠিক আছে, ওকে। এবার আসো, প্যারাফ্রেজিং যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আর প্যারাফ্রেজিং শুধুমাত্র এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না, শুধুমাত্র আইএসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, তোমাদের কাছে রাস্টার রেখে আমি খুঁজতেছি রাস্টার। ওকে, সো প্যারাফ্রেজিংটা শুধুমাত্র আইএসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না, বারবার বলছি এইটা তোমার ভবিষ্যৎ সকল ধরনের পড়াশোনায় লাগবে। যদি তুমি কোনোভাবে ইংলিশ মাধ্যমে পড়াশোনা করতে চাও, অর্থাৎ তোমার অনার্স, মাস্টার্স বা পিএইচডি, পরের পড়ালেখা যা আছে সব কিছু, ইভেন তুমি মনে করো যে ইংলিশ মাধ্যমে পড়ালেখা করো না, বাংলা মাধ্যমেই করছো, কিন্তু তুমি প্রাইভেট সেক্টরে জব করতেছো, এই জবের ক্ষেত্রে যত অফিসিয়াল পেপারস আছে সব পেপার ইংরেজিতে হয়। কোনো পেপারের মানে করেসপন্ডেন্টটা কখনোই বাংলায় হয় না, তাহলে সেখানে তোমাকে রিডিং টেক্সট করতে হবে, একটা ইনস্ট্রাকশন পড়তে হবে। তুমি একটা মেশিন যদি ঠিক করতে যাও, এই মেশিনের পুরো মেকানিজমটা ইংরেজিতে লেখা, তোমাকে ওটা পড়ে ঠিক করতে হবে। তাহলে এই জিনিসগুলো তোমার জানাটা খুবই জরুরি। এই স্কিলগুলো মানে বাস্তব জীবনেও আমাদের অনেক কাজে লাগে। আর আমরা তো প্রথম ক্লাস মনে আছে কি বলেছিলাম, আমরা রিডিং মানে কী ভাবি, শুধু বইপত্রে রিডিং পড়া, কিন্তু আসলে কি রিডিং পড়াটা তা? এই যে ওর গলার ভিতরে একটা ফিতা ঝুলানো আছে, ওইটাও রিডিং পড়তে হবে তোমাকে, হবে কি না? তুমি যখন রাস্তা দিয়ে যাবা, যদি তোমার কেউ গলার ফিতার দিকে তাকায়, ওকে কী করতে হবে? রিড করতে হবে না? রিড না করলে বুঝবে এটা কোন ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছে। তাহলে তোমাকে প্রতিনিয়ত পড়তে হয়। আসলে একবারে ঘুম থেকে চোখ খুলেছো মানে পড়া শুরু, চোখ বন্ধ মানে পড়া শেষ। এর মানে এই না যে তুমি শুধু বই পড়বা, তুমি প্রতিনিয়ত তোমার চারদিক পড়তেছো। তাহলে এই পড়ার ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক হেল্প করবে। তোমার এই যে স্কিমিং স্কিল, স্ক্যানিং স্কিল, দেখবা এখন আর মানে কোনো দিকে তাকায় আর ডিটেলস লাইন পড়তে হবে না। এই প্র্যাকটিসে যদি তুমি দূর ঠিক করো, একটা দূর থেকে তোমার একটা জিনিস ইনফরমেশন দরকার, একটা সাইনবোর্ড দিয়ে আছে, তুমি শুধুমাত্র তোমার চোখ ঘুরবা, চোখ কী করবে? কিওয়ার্ডের দিকে তাকাবে, অন্য কোথাও তাকাবে না। এই প্র্যাকটিসটাই তোমার করতে হবে।
তোমার মাইন্ডসেটটা ওভাবে হয়ে যাবে যে ওই কিওয়ার্ডের দিকে তাকে ও মানে চোখ এক পলক চোখ ফেলেই তুমি সরায় ফেলে তুমি মিনিং বুঝতে পারবা। কিন্তু এখন তোমাকে কি করতে হয়, পুরো লাইন পড়তে হচ্ছে।